মাসের পর মাস ধরে পে কমিশন কঠোর পরিশ্রম করেছে, বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আলোচনা করেছে, তথ্য উপাত্ত সংগ্রহ করেছে, বিশ্লেষণ করেছে, তুলনামূলক গবেষণা করেছে, হিসাব নিকাশ করেছে এবং সুচিন্তিত পরিকল্পনা প্রণয়ন করেছে। এবং তারপর এলো সেই মাহেন্দ্রক্ষণ, গত 22শে জানুয়ারি, একটি ঐতিহাসিক দিন। সেদিন পে কমিশন প্রধান উপদেষ্টার হাতে সমর্পণ করল তাদের বহু প্রতীক্ষিত চূড়ান্ত প্রতিবেদন। প্রতিবেদনটি ছিল অত্যন্ত উচ্চাভিলাষী, সুবিন্যস্ত এবং সরকারি কর্মচারীদের জন্য রীতিমতো আশীর্বাদ স্বরূপ। প্রতিবেদনে কি ছিল জানেন? ছিল 20টি গ্রেড জুড়ে ব্যাপক এবং উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির সুপারিশ। বৃদ্ধি পরিমাণ কত? আশ্চর্যজনক। সর্বনিম্ন 100 ভাগ থেকে শুরু করে সর্বোচ্চ 147 ভাগ পর্যন্ত। ভাবুন তো, কারো কারো বেতন প্রায় 2.5 গুণ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। প্রতিবেদনে কি ছিল জানেন? ছিল 20টি গ্রেড জুড়ে ব্যাপক এবং উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির সুপারিশ। বৃদ্ধির পরিমাণ কত? আশ্চর্যজনক। সর্বনিম্ন 100 ভাগ থেকে শুরু করে সর্বোচ্চ 147 ভাগ পর্যন্ত। ভাবুন তো, কারো কারো বেতন প্রায় 2.5 গুণ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এই অভাবনীয় সংবাদ যখন ছড়িয়ে পড়ল সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায়, তখন যেন পুরো সরকারি চাকরিজীবী সমাজে একটা উৎসবের পরিবেশ সৃষ্টি হলো। প্রায় 15 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা, সবার হৃদয়ে জ্বলে উঠল আশার প্রদীপ, চোখে মুখে ফুটে উঠল স্বপ্নের ঔজ্জ্বল্য। তারা স্বপ্ন দেখতে শুরু করলেন নতুন জীবনের। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ভাবলেন, এবার হয়তো মেয়ের বিয়েতে একটু ভালো আয়োজন করতে পারবেন, যা বছরের পর বছর ধরে তিনি স্বপ্ন দেখে আসছিলেন। একজন সরকারি হাসপাতালের নার্স পরিকল্পনা করলেন ছেলেকে ভালো একটা মেডিকেল কলেজে ভর্তি করাতে পারবেন। একজন সচিবালয়ের কর্মকর্তা চিন্তা করলেন 10 বছরের জমানো ব্যাংক ঋণ পরিশোধ করে নিতে পারবেন। একজন তরুণ প্রশাসনিক কর্মকর্তা স্বপ্ন দেখলেন রাজধানীতে একটা ছোট ফ্ল্যাট কিনতে পারবেন। একজন সাধারণ অফিস সহায়ক ভাবলেন, এবার হয়তো সন্তানদের প্রতিদিন পুষ্টিকর খাবার দিতে পারবেন, তাদের একটু ভালো পোশাক কিনে দিতে পারবেন। একজন বয়স্ক কর্মচারী ভাবলেন, হয়তো অসুস্থ স্ত্রীর ভালো চিকিৎসা করাতে পারবেন। প্রায় সবাই নিশ্চিত বিশ্বাস করতে শুরু করেছিলেন যে অন্তর্বর্তী সরকারের হাত ধরেই বাস্তবায়িত হবে এই প্রতীক্ষিত বেতন স্কেল। তাদের দীর্ঘ 7 বছরের অপেক্ষার পরিসমাপ্তি ঘটবে, জীবনে ফিরে আসবে আর্থিক স্বস্তি, স্থিতিশীলতা এবং মানসিক প্রশান্তি। কিন্তু দর্শক, ভাগ্য কখনো কখনো অত্যন্ত নিষ্ঠুর হতে পারে। আজ ঠিক তেমনই একটা মুহূর্ত এসেছে যা কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। আজ বিকেলবেলা সম্পন্ন হয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিদ্ধান্তমূলক বৈঠক শেষ হওয়ার পর সাংবাদিকদের ক্যামেরা এবং মাইক্রোফোনের সামনে এসে দাঁড়ালেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তার কণ্ঠ থেকে যে বাক্যগুলো উচ্চারিত হলো সেগুলো শুনে যেন স্তম্ভিত হয়ে গেল পুরো দেশ, থমকে গেল লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন। উপদেষ্টা অত্যন্ত পরিষ্কার ভাষায় জানালেন, অন্তর্বর্তী সরকারের জীবনকাল এখন চূড়ান্তভাবে সীমিত পর্যায়ে চলে এসেছে। তাদের হাতে রয়েছে মাত্র 15 দিনের সময়। এই অত্যন্ত সংক্ষিপ্ত এবং সীমিত সময়ের মধ্যে একটি সম্পূর্ণ নতুন, জটিল এবং বহুস্তরীয় বেতন কাঠামো বাস্তবায়ন করা কোনোভাবেই বাস্তবসম্মত, যৌক্তিক বা সম্ভবপর নয়। তিনি বললেন, দেখুন, পে কমিশন গঠন করা হয়েছিল সরকারের পক্ষ থেকে এবং তারা অত্যন্ত দায়িত্বশীলতা ও আন্তরিকতার সাথে তাদের কঠিন দায়িত্ব পালন করে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে, এটা সত্য। কিন্তু শুধুমাত্র প্রতিবেদন জমা দেওয়া আর সেই প্রতিবেদন বাস্তবায়ন করা তো সম্পূর্ণ ভিন্ন দুটি বিষয়, দুটি পৃথক প্রক্রিয়া। এখন পর্যন্ত এই প্রতিবেদন কার্যকর করার বাস্তবায়নের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। অন্তর্বর্তী সরকারের সামনে যেহেতু এখন আর মাত্র 15 দিনের সময় অবশিষ্ট রয়েছে, তাই এই অত্যন্ত সীমিত সময় আমরা এই জটিল এবং বহুমাত্রিক বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে আগ্রহী বা ইচ্ছুক নই। এই সহজ এবং সরল বাক্যগুলোর গভীর অর্থ কি জানেন? এর মানে হলো 15 লক্ষ পরিবারের সমস্ত স্বপ্ন, সমস্ত পরিকল্পনা, সমস্ত আশা আকাঙ্ক্ষা আজ মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল। যে মানুষগুলো গত কয়েক মাস ধরে প্রতিটি সকাল শুরু করতেন নতুন ভবিষ্যতের কথা চিন্তা করে, প্রতিটি দিন কাটাতেন উন্নত জীবনের প্রত্যাশায়, প্রতিটি রাত শেষ করতেন সুখী আগামীর স্বপ্ন দেখে, তাদের সেই সমস্ত কল্পনা, সেই সমস্ত পরিকল্পনা আজ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। স্বাভাবিকভাবেই এখন সমগ্র দেশের সাধারণ মানুষের মনে অসংখ্য প্রশ্ন জাগছে। বেতন না বাড়লে বাজার অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়বে? যে ভয়াবহ মূল্যস্ফীতির তীব্র এবং অসহনীয় চাপে এখনই সাধারণ মানুষ প্রতিদিন দিশেহারা হয়ে পড়ছে, সেটা কি আরও ভয়াবহভাবে বৃদ্ধি পাবে?
জীবনযাত্রার ব্যয় কি আরও অসহনীয় এবং অমানবিক পর্যায়ে পৌঁছে যাবে? উপদেষ্টা এই অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তরে জনগণকে একটা আশ্বাসবাণী দেওয়ার চেষ্টা করেছেন। তিনি দাবি করেছেন, বেতন কাঠামো বাস্তবায়িত না হওয়ায় বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যে কোনো ধরনের বিরূপ বা নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা নেই। তার যুক্তি এবং ব্যাখ্যা অনুযায়ী, দেখুন, জিনিসপত্রের দামে প্রভাব পড়ার কোনো যৌক্তিক বা বাস্তবিক কারণ নেই মোটেও। কারণটা অত্যন্ত সহজ, সরল এবং পরিষ্কার। আমরা তো এই বেতন কাঠামো বাস্তবায়নই করছি না। বিষয়টা সম্পূর্ণ স্বচ্ছ এবং প্রকাশ্য। শুধুমাত্র একটা কমিটি গঠিত হয়েছিল, সেই কমিটি একটা প্রতিবেদন প্রস্তুত করে জমা দিয়েছে। এর বাইরে আর কিছুই ঘটেনি বা বাস্তবায়িত হয়নি। কিন্তু দর্শক, এই ব্যাখ্যা কি সত্যি যথেষ্ট এবং সন্তোষজনক? বাস্তবতা কি এতটাই সরলরেখায় চলে? যে সরকারি কর্মচারী প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে বাজারে গিয়ে দেখছেন চালের দাম আকাশ ছোঁয়া, সকালে শুনছেন পেঁয়াজের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, দুপুরে জানছেন মাছের দাম বেড়েছে, বিকেলে দেখছেন ডিমের দাম বৃদ্ধি পেয়েছে, সন্ধ্যায় হিসাব করছেন সবজির দাম কত বেড়েছে, রাতে বিদ্যুৎ এবং গ্যাসের বিল দেখে হতবাক হচ্ছেন, তার কাছে এই যুক্তি কতটা সান্ত্বনাদায়ক এবং গ্রহণযোগ্য হবে? যখন তার মাসিক উপার্জন একই স্থানে স্থবির এবং অপরিবর্তিত থাকছে, কিন্তু তার দৈনন্দিন ব্যয় প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি মুহূর্তে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, তখন তার পরিবার কিভাবে স্বাভাবিকভাবে বেঁচে থাকবে, কিভাবে সংসার চালাবে? যাই হোক, আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে শুধুমাত্র বেতনের বিষয়টি একমাত্র আলোচনার কেন্দ্রবিন্দু এবং বিষয়বস্তু ছিল না। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণকারী সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রথমত এবং সর্বাগ্রে, দেশের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার মহান এবং দেশপ্রেমমূলক উদ্দেশ্যে চট্টগ্রামে একটি ডিফেন্স ইকোনমিক জোন প্রতিষ্ঠার জন্য পর্যাপ্ত জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এটি নিঃসন্দেহে একটি যুগান্তকারী, দূরদর্শী এবং অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ। এই বিশেষায়িত প্রতিরক্ষা অর্থনৈতিক অঞ্চলে কি কি কার্যক্রম পরিচালিত হবে জানেন? এখানে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য অপরিহার্য এবং অত্যাবশ্যকীয় সমরাস্ত্র, যন্ত্রপাতি, সরঞ্জাম, যুদ্ধ উপকরণ এবং অন্যান্য প্রতিরক্ষা সামগ্রী দেশের মাটিতে, দেশীয় প্রযুক্তিতে, দেশের মানুষের হাতে উৎপাদিত হবে। এর মাধ্যমে আমরা ধীরে ধীরে প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরশীলতা অর্জনের দিকে এগিয়ে যাব, যা জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং স্বাধীনতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। জ্বালানি উপদেষ্টা এই গুরুত্বপূর্ণ প্রসঙ্গে বিস্তারিত এবং সুচিন্তিত ব্যাখ্যা দিয়ে বলেন, আমাদের প্রিয় মাতৃভূমিতে 3টি অত্যন্ত শক্তিশালী, সুসংগঠিত এবং দক্ষ প্রতিরক্ষা বাহিনী রয়েছে: সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। তাদের প্রয়োজন এবং চাহিদা পূরণ করতে, তাদের সক্ষমতা বৃদ্ধি করতে আমরা নিয়মিতভাবে এবং ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম, যন্ত্রপাতি এবং অস্ত্রশস্ত্র ক্রয় করে থাকি। এতে নতুনত্ব, অস্বাভাবিকতা বা আশ্চর্যজনক কিছু নেই। কিন্তু এবার আমরা যে যুগান্তকারী এবং দূরদর্শী উদ্যোগ গ্রহণ করছি, সেটা হলো এসব অত্যাবশ্যকীয় সরঞ্জাম আমরা নিজেরাই আমাদের দেশেই, আমাদের প্রযুক্তিতে উৎপাদন করব। শুধুমাত্র এই মহান এবং দেশপ্রেমমূলক উদ্দেশ্যেই জমি বরাদ্দ করা হয়েছে। এর পেছনে আর কোনো জটিলতা, গোপনীয়তা, বিতর্কিত এজেন্ডা বা লুকানো উদ্দেশ্য নেই। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং কিছু গণমাধ্যমে যেসব অনুমান ভিত্তিক, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর গুজব ব্যাপকভাবে ছড়িয়েছে, বিশেষ করে পাকিস্তান, চীন অথবা তুরস্ক থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান বা আধুনিক প্রযুক্তির ড্রোন কেনার বিষয়ে, সেগুলো সম্পূর্ণভাবে ভিত্তিহীন, বানোয়াট এবং মিথ্যা বলে দৃঢ়ভাবে এবং স্পষ্টভাবে খণ্ডন করেছেন উপদেষ্টা। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে জানিয়ে দিয়েছেন, এ ধরনের কোনো দ্বিপাক্ষিক চুক্তি, সরকারি আলোচনা, উচ্চ পর্যায়ের বৈঠক বা সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তার জানা নেই। দেশের ক্রীড়াপ্রেমী এবং ক্রিকেট অনুরাগীদের জন্য একটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আজকের বৈঠক থেকে। বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন নিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে যে কূটনৈতিক জটিলতা, দ্বন্দ্ব এবং অস্বস্তিকর টানাপোড়েন সৃষ্টি হয়েছে, সেই স্পর্শকাতর বিষয়টি উপদেষ্টা স্বীকার করেছেন। যদিও এ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য, মন্তব্য বা ব্যাখ্যা প্রকাশ করেননি তিনি। এছাড়া আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সমগ্র দেশের সাধারণ জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাজার স্থিতিশীল ও নিয়ন্ত্রিত রাখতে সরকার কিছু সময়োপযোগী, দূরদর্শী এবং প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
10,000 টন উন্নতমানের মসুর ডাল এবং 1 কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল আমদানির অনুমোদন প্রদান করা হয়েছে। এর মূল এবং প্রধান উদ্দেশ্য হল পবিত্র রমজান মাসে যাতে বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি না হয়, মজুতদারি এবং কালোবাজারি রোধ করা যায় এবং সর্বোপরি দাম সাধারণ খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সহনীয় এবং যুক্তিসঙ্গত পর্যায়ে থাকে। পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী অভিজাত এবং দক্ষ বাহিনী র্যাবের কার্যক্ষমতা বৃদ্ধি এবং অপারেশনাল দক্ষতা বাড়ানোর জন্য 100টি আধুনিক জিপ গাড়ি সংগ্রহের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। উপদেষ্টা জানিয়েছেন, এই গাড়িগুলোর সংগ্রহ এবং ক্রয় করা হবে প্রগতি ইন্ডাস্ট্রিজ থেকে, যেটি বাংলাদেশে প্রথম এবং সরকারি মালিকানাধীন গাড়ি উৎপাদনকারী ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। দেশীয় শিল্পকে এভাবে উৎসাহিত এবং সহযোগিতা করা এবং সরকারি ক্রয়ে স্থানীয় শিল্পকে অগ্রাধিকার প্রদান করা অবশ্যই একটি দূরদর্শী, দেশপ্রেমমূলক এবং অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। এছাড়া দেশের কৃষি খাতকে আরও শক্তিশালী এবং সমৃদ্ধ করতে এবং কৃষকদের প্রত্যক্ষ এবং কার্যকর সহায়তা প্রদানের লক্ষ্যে 4,000 টন উন্নতমানের ইউরিয়া সার ক্রয়ের অনুমোদনও প্রদান করা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ এবং সিদ্ধান্তমূলক বৈঠকে। তো দর্শক, আজকের এই বহুমুখী এবং বিবিধ সিদ্ধান্তের মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন এবং তোলপাড় সৃষ্টি করেছে, সবচেয়ে বেশি বিতর্ক এবং আলোচনা তৈরি করেছে এবং সবচেয়ে তীব্র ও ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি বাস্তবায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার এই হৃদয় বিদারক এবং বেদনাদায়ক সিদ্ধান্তটি। সমগ্র দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে অপরিসীম হতাশা, গভীর মর্মবেদনা, তীব্র ক্ষোভ, ব্যাপক অসন্তোষ এবং নীরব কান্না। যে মানুষগুলো গত কয়েক মাস ধরে একটা উন্নততর এবং সম্মানজনক জীবনের স্বপ্ন বুকে আঁকড়ে ধরে রেখেছিলেন, যারা অবিচল বিশ্বাস এবং আস্থা রেখেছিলেন যে তাদের দীর্ঘকালের ধৈর্যশীল অপেক্ষার অবসান ঘটবে, যারা ভেবেছিলেন তাদের সংসারে আসবে আর্থিক স্থিতিশীলতা, স্বস্তি এবং মানসিক প্রশান্তি, তাদের সেই সমস্ত আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন কল্পনা এবং পরিকল্পনা আজ নির্মমভাবে, নিষ্ঠুরভাবে পদদলিত এবং চূর্ণ বিচূর্ণ হয়েছে। এখন তাদের সামনে রয়েছে শুধুই অনিশ্চয়তার গভীর অন্ধকার, হতাশার বিস্তীর্ণ সমুদ্র এবং বেদনার অসীম গহ্বর। এখন সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, আগামী দিনগুলোতে এই জটিল, স্পর্শকাতর এবং সংবেদনশীল পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, কোন পথে এগিয়ে যায়। যে নির্বাচিত জনপ্রতিনিধি সরকার অতি শীঘ্রই দায়িত্ব গ্রহণ করে ক্ষমতায় আসীন হবে, তারা কি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয়ে দ্রুত, কার্যকর এবং বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করবে, নাকি দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীকে আরও দীর্ঘ সময়, আরও অনেক মাস বা বছর ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে? একমাত্র সময় এবং ভবিষ্যতই এসব অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের চূড়ান্ত এবং নিশ্চিত উত্তর দিতে পারবে। যমুনা নিউজ, ঢাকা থেকে আলমগীর স্বপন। আপনাদের সাথেই থাকছি সব সময়। আল্লাহ হাফেজ।